আগামী ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে প্রথম প্রেসিডেন্সিয়াল বিতর্কের পর হতাশা বিরাজ করছে বাইডেন শিবিরে। উল্টো দিকে চরমনে একটা ভাব ট্রাম্প এবং তার দলের। সিএনএন আয়োজিত এই বিতর্কে গুরুত্ব পেয়েছে মূল্যস্ফীতি, অভিবাসন, গাজা এবং ইউক্রেন যুদ্ধ, সাথে চীনের সাথে বাণিজ্য যুদ্ধ, এমনকি দুই নেতার বয়স। করমর্দন দিয়ে বিতর্ক শুরু করলেও আক্রমণাত্মক ছিলেন দুজনই। বিতর্কের শুরুতে আসে অর্থনীতি ইস্যু, এরপর একে একে গর্ভপাত, অধিকার, কর, স্বাস্থ্যসেবা এবং আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার নিয়ে বিতর্কে জড়ান বাইডেন এবং ট্রাম্প। বাইডেন জানান তার সময়কালে যুক্তরাষ্ট্রের অর্থনীতির ব্যাপক উন্নয়ন হয়েছে। বিতর্কে ট্রাম্প শেষ করেছেন এই বলে যে আমেরিকার মানুষ এখন জাহান্নামে বাস করছে। সরাসরি আলাপে যেতে চাই। আমাদের সঙ্গে আছেন, আমরা পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ। ডক্টর ইমতিয়াজ আহমেদ, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা দেখছিলাম আসলে সকালবেলা যে মূল্যস্ফীতি, অভিবাসন, গাজা, ইউক্রেন যুদ্ধ, চীনের সাথে বাণিজ্য, এমনকি দুই নেতার বয়সের যে পার্থক্য, সবকিছু আসলে তাদের বিতর্কে উঠে এসেছে এবং বলা হচ্ছে প্রথম এই প্রেসিডেন্সিয়াল ডিবেটে বাইডেন কিছুটা হতাশ, ট্রাম্প অনেকটা চনমনে। আপনি আসলে আপনার অভিজ্ঞতার চোখ দিয়ে কিভাবে মূল্যায়ন করবেন, কাকে এগিয়ে রাখবেন, বাইডেন নাকি ট্রাম্পকে? ধন্যবাদ। কোনো সন্দেহ নেই যে বাইডেনের স্বাস্থ্যর ব্যাপারটা বেশ ধরা পড়েছে। এবার অনেকখানি কথা জড়িয়ে যাচ্ছিল, স্পষ্ট বলছিল না, বক্তব্যগুলো পরিষ্কার হচ্ছিল না। তাতে যেটা পরে দেখলাম পত্রপত্রিকায় যে ডেমোক্রেটিক পার্টির সাপোর্টাররাই বড় আকারে হতাশ হয়েছে। এখন এটা আরেকটা ডিবেট আছে, যদিও আরেকটা ডিবেটে কি করবে সেটা বলা মুশকিল। তবে কোনো সন্দেহ নেই এই ডিবেটে বিশেষ করে যেহেতু কথার ভঙ্গির মধ্যে একটা দুর্বলতা ছিল, যুক্তি কোনো সন্দেহ নেই। ডোনাল্ড ট্রাম্প অনেক কিছু বলেছে যেগুলো সত্য না, কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলার মধ্যে একটা কন্ট্রোল ছিল, যেটা আমেরিকানরা খুবই পছন্দ করে, যে আমি পুরো কন্ট্রোলে আছি। এবং এক ধরনের লিডারশিপের যে কোয়ালিটি, যে না আমি যা বলছি, সেখানে কোনো সন্দেহ নেই। যেটা বললাম, অনেক কিছু বলা হয়েছে যেটা পুরোপুরি সত্য না, কিন্তু তারপরেও বলার ভঙ্গির মধ্যে যথেষ্ট ইফেক্টিভনেস ছিল। তো সেই হিসাবে আমেরিকার মিডিয়া অলরেডি বলেছে যে এই প্রথম ডিবেটে ডোনাল্ড ট্রাম্পেরই জয়ী হয়েছে। কিন্তু দ্বিতীয় যে জিনিসটা, সেটা খুবই আমার মনে হয় চোখে পড়েছে, সেটা হলো যে একটা পোলারাইজড পলিটিক্স এর মধ্যে তারা পড়ে গেছেন, প্রচন্ড পোলারাইজড পলিটিক্স, একেবারে রীতিমতো আইডেন্টিটি বা মেগা আইডেন্টিটি রাজনীতির মধ্যে পড়ে গেছে, যেখানে ট্রাস্ট বলে কিছুই নেই। তো সেই জায়গায় আমেরিকা আগামী নির্বাচন ঘিরে আমি মনে করি একেবারে রীতিমতো যেই লড়াইটা হবে সেটা হয়তো কতখানি আগের মতন করা যাবে, বা যেটা ডোনাল্ড ট্রাম্প যেভাবে সবসময় বলে এসেছে এবং এখনো জো বাইডেনকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেয়নি, সেই ধারাবাহিকতা থাকবে কিনা সেটা দেখা বিষয়। কিন্তু কোনো সন্দেহ নেই আমেরিকা বলতে গেলে আগে যেটা কনসেনসাসে যে রাজনীতি ছিল, বাইপার্টিজানের যে রাজনীতি ছিল, সেটা মনে আস্তে আস্তে ভেঙে যাচ্ছে। আরেকটা বিষয় দেখুন, এবার যদি একটু আলোচনায় ঢুকি, বাইডেন নানা কারণে সমালোচিত হয়েছেন, বিভিন্ন সময় আপনার সঙ্গে নিয়ে আলাপ হয়েছে। প্রথমত গাজা ইস্যুতে বাইডেন সমালোচিত হয়েছে, ইউক্রেন ইস্যুতে সমালোচিত হয়েছে, এমনকি পুরনো মামলার যে ফাইল সেটা নতুন করে খুলে ট্রাম্পকে আটকানোর একটা চেষ্টাও তিনি করেছেন, সেটাতেও তিনি সমালোচিত হয়েছেন। আপনার কি মনে হয় এই সমস্ত কারণে বাইডেন কিছুটা পিছিয়ে পড়বে এবং এগুলো আবার ট্রাম্পকে এগিয়ে রাখবে? বাইডেনের একটা বড় সমস্যা, যদি গাজার যে যুদ্ধটা এখন চলছে সেটা যদি থামাতে না পারে নির্বাচনের আগে, এবং তার প্রস্তুতি নেওয়া হয়েছে কোনো সন্দেহ নেই, এমনকি জাতিসংঘে একটা সিজফায়ারও রীতিমতো পাশ হয়েছে, কিন্তু তারপরেও আমরা দেখলাম যে যুদ্ধ থামেনি। অন্য কথায় এটা যদি চলতে থাকে তাহলে ডেমোক্রেটিক পার্টির মধ্যে বড় একটা অংশ হলো ইয়াং একটা ফোর্স আছে, তারা ভোট থেকে বিরত থাকবে, এটা একেবারে স্পষ্ট বলা যায়। এবং সেটা যদি হয় তাহলে স্বাভাবিকভাবে ডিফল্টে ডোনাল্ড ট্রাম্প এগিয়ে যাবে। এবং এখানেই হলো ডেমোক্রেটিক পার্টির একটা বড় সমস্যা। আর যদি থামাতে পারে, বড় আকারেই যদি
থামাতে পারে, তাহলে আবার নেতানিয়াহুর ক্ষমতায় থাকা সম্ভব হবে না। এখন সেই জায়গায় ডোনাল্ড ট্রাম্পেরও একটা বড় রাজনীতি হলো যে একটা প্রেসারে রাখা যে জো বাইডেন কত কি করতে পারে। বড় আকারে যদি ইসরায়েলের উপরে যদি বড় প্রেসার আনে, তাহলে হয়তো সেটাও ব্যাকফায়ার করতে পারে। সব মিলিয়ে একটা কমপ্লেক্স সিচুয়েশনের মধ্যে পড়েছে ডেমোক্রেটিক পার্টি। কিন্তু এই ডিবেটে যেটা সমস্যা দাঁড়িয়েছে ওগুলো তো আছেই, মানে প্যালেস্তাইনের গাজার যে ইস্যু, জেনোসাইডের যে ইস্যু, এমনকি আইভি লীগের যে প্রোটেস্ট, এখনো যে ছাত্র আন্দোলন যেটা চলছে আমেরিকায়, সেগুলো তো আছে। কিন্তু যেটা বড় আকারেই যেই কারণে হতাশ হয়েছে সেটা হলো স্বাস্থ্যের বিষয়টা, তার কথা বলার বিষয়টা, যুক্তির বিষয়টা, সেখানে বড় আকারেই একটা দুর্বলতা আছে। এখন ডেমোক্রেটিক পার্টি কি করবে সেটাও দেখার বিষয়। একদম। এবং এত বয়স্ক বাইডেনকে আসলে অনেক বড় একটা রাজনৈতিক সমীকরণটা মেলাতে হবে, এটাও তার জন্য একটা বড় ধরনের চাপেরও বটে। আরেকটা বিষয়, মানে অনেকেই এটা ফিল করছেন, মনে করছেন, সেটা মার্কিনীরা তো বটেই, একদম আমাদের বাংলাদেশের মূল্যকেও যারা আছেন তারাও এটা বিশ্বাস করতে শুরু করেছেন অনেকেই, যে অস্থির বিশ্ব স্থির হতে পারে যদি ট্রাম্প ক্ষমতায় আসে। মানে আদৌ কি সেটা সম্ভব? আমরা এভাবে সরল করে বলতে পারি? সরল করা বলা চলবে না, তবে যেহেতু ট্রাম্প যখন ক্ষমতায় ছিলেন, যে কটা বছর নতুন যুদ্ধ শুরু হয়নি, সেটা তাকে ক্রেডিট দিতেই হবে। যদিও তার মধ্যে অনেক ধরনেরই আনসার্টেনটি, কথাবার্তার মধ্যেই অনেক ধরনের আনসার্টেনটি আছে, অনেক ধরনের ঘটনা ঘটিয়েছেন, কথা বলেছেন। সে জায়গায় যদি আমরা একটু অ্যাটেনশন দেই, তাহলে ওই আনসার্টেনটি কিন্তু থাকবে যদি সে আবার প্রেসিডেন্ট হয়। এবং ওই আনসার্টেনটির মধ্যেই কিন্তু ইউরোপের একটা পরিবর্তনও আসা সম্ভব। তিনি বরাবরই এই ইউক্রেনের ব্যাপারে কিন্তু জো বাইডেনের পলিসি সমালোচনা করছিলেন এবং সবসময় বলছিলেন যে উনি ক্ষমতায় থাকলে এই যুদ্ধ হতো না। একই সাথে বলা দরকার যে ডোনাল্ড ট্রাম্পের সাথে রাশিয়ার, বিশেষ করে পুতিনের সাথে একটা ভালো সম্পর্ক আছে, বা একটা বলতে পারি চলমান একটা সম্পর্ক আছে। সেটা যদি আমরা দৃষ্টি করি, তাহলে ইউরোপে এক ধরনের পরিবর্তন আসতে পারে। কিন্তু সব জায়গায় যে পরিবর্তন আসবে সেটা সম্ভব না, কারণ আমেরিকার যে সিস্টেম আছে সেই সিস্টেমে রাতারাতি পরিবর্তন করা কিন্তু সম্ভব না। এখন দেখা দরকার ডেমোক্রেটিক পার্টি জো বাইডেনকে নিয়েই থাকবে কিনা। বিশেষ করে যে প্যালেস্তাইনের ঘটনা, এমনকি আমেরিকার মধ্যে যেই ইয়াংদের যে আন্দোলন শুরু হয়েছে, সেই জায়গায় যদি আমরা দৃষ্টি দেই, সব মিলে বেশ একটা কমপ্লেক্স সিচুয়েশনে কিন্তু আমেরিকা পড়েছে। তো ডোনাল্ড ট্রাম্প সেই নেগেটিভ কারণেও কিন্তু ক্ষমতায় চলে আসতে এখানে পারে। যদি আমাকে একটু সুযোগ দেন, মানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনেকে, তারা আসলে তাদের যে বক্তব্য গণমাধ্যমে তারা বলছিলেন, বিষয়টার সাথে আপনি একমত কিনা একটু জানাবেন। একজন বলছিলেন যে মার্কিনীদের হাতে ভালো কোনো প্রার্থী নেই, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যে খুব যে আকর্ষণীয় একজন নেতা যাকে ভোট দেওয়া যায় তেমনটা নন, কিন্তু এখন আসলে বাইডেনের বিপরীতে তিনি দাঁড়ানোর কারণে মন্দের ভালো হিসেবে তিনি অটো চয়েস হয়ে গেছেন। আর একটা বিষয় তারা বলছিলেন যে মধ্যপ্রাচ্য নীতির একটা পরিবর্তন আসতে পারে। আদৌ কি সেটা সম্ভব ট্রাম্প আসলে? ট্রাম্প আসলে যেটা বললাম, একটা আনসার্টেনটির মধ্যে উনি সবসময় রাখেন, এবং আনসার্টেনটির কারণেই কিন্তু নতুনত্ব আসতে পারে। যেহেতু তিনি প্রেডিক্টেবল না, খুবই আনপ্রেডিক্টেবল প্রেসিডেন্ট, এবং এই আনপ্রেডিক্টেবল, যেহেতু তিনি একটা আনপ্রেডিক্টেবল প্রেসিডেন্ট, এক ধরনের পরিবর্তন সে করতে পারে, এতে কোনো সন্দেহ নেই। এবং সেই ধরনের কতগুলো দৃষ্টান্ত আমরা দেখেছি। কারণ মনে রাখতে হবে, ডোনাল্ড ট্রাম্প একেবারে নর্থ কোরিয়ার প্রেসিডেন্টের সাথে রীতিমতো সাউথ কোরিয়া নর্থ কোরিয়ার বর্ডারে যে দেখা করলো, যেটা সেটা তো যথেষ্ট একটা কি বলা হয়, ওটা ডোনাল্ড ট্রাম্পের জন্য মনে হয় সম্ভব। মানে এত বেশি কেউ প্রেডিক্ট করতে পারেনি যে ওই ধরনের সম্ভব। এখন আমাদের দেখা দরকার ইয়াং ফোর্স যেটা আছে তারা কিভাবে দেখছেন। বড় আকারে যে পরিবর্তন হবে তা না, এবং এখানেই দুর্বলতা, যে দুটো পার্টির মধ্যেই বড় ধরনের যে নেতৃত্ব, যেটা আমরা সবসময় আশা করেছি, বা বড় বড় যে নেতা আমরা দেখেছি আমেরিকার রাজনীতিতে, সেই জায়গায় একটা অভাব আছে, এটা কোনো সন্দেহ নেই। আপনাকে অনেক ধন্যবাদ এই চমৎকার বিশ্লেষণ আমাদেরকে
দেওয়ার জন্য। আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ, এবং আমরা মূলত কথা বলছিলাম মার্কিন যুক্তরাষ্ট্রের যে নির্বাচন সামনে 5 নভেম্বর, সেই নির্বাচনকে ঘিরে আজকে তাদের যে ফার্স্ট প্রেসিডেন্সিয়াল ডিবেটটা হলো, প্রথম প্রেসিডেন্ট পদপ্রার্থীদের যে বিতর্ক, সেই বিতর্কের ফলাফলটা নিয়ে আমরা মূলত কথা বলছিলাম।